কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টের পরবর্তী একটা লেকচার। স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টটা কত নম্বর লেকচার? প্রায় 9 নম্বর বা 10 নম্বর হয়তো লেকচার, নট শিওর। একটু দেখতে হবে আর কি আমরা কয়টা আসলে লেকচার করেছি। মোটামুটি 8-9টা লেকচার আমরা আসলে করে ফেলেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের মিড টার্ম পরবর্তী কত থার্ড উইক, তাই না? তো মিড টার্ম পরবর্তী আসলে আমাদের এটা থার্ড লেকচার। ওকে, মিড টার্মের আগেও মনে হয় আমরা 5টা লেকচার করেছিলাম, তো এটা মনে হয় 9 নম্বর বা 8 নম্বর বা 9 নম্বর লেকচার। ওকে, হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে মিলিটারি টেক্সটাইল নিয়ে। হ্যাঁ, আমরা স্পেশাল অ্যাপারেল প্রোডাক্ট নিয়ে আসলে পড়াশোনা করতেছি। তো মিলিটারি টেক্সটাইলে আসলে আমরা মিলিটারি কী ধরনের অ্যাপারেলসগুলো আসলে আমরা পড়ে থাকি, স্পেশাল অ্যাপারেলসগুলো আসলে আমরা পড়ে থাকি, সেগুলো সম্পর্কে আসলে আমরা এখন জানার চেষ্টা করব। এটা মোটামুটি হয়তো 2টা ক্লাস, এই চ্যাপ্টারটা আসলে আমাদের 2টা লেকচার লাগবে, হয়তো 2টা বা 3টাও লাগতে পারে। যাই হোক, তো সেই অনুযায়ী আমরা পড়াশোনা শুরু করব। আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচারটা, মিলিটারি টেক্সটাইলের প্রথম লেকচার। হ্যাঁ, আচ্ছা, তো বড় করে নিচ্ছি একটু। আচ্ছা, প্রেজেন্টেশন মিলিটারি টেক্সটাইলস। আচ্ছা, মিলিটারি টেক্সটাইল বলতে আসলে আমরা কী বুঝি? একদম সংক্ষেপে, মানে একদম সোজাভাবে যদি আমরা একটু চিন্তা করি, মিলিটারি টেক্সটাইল হচ্ছে মানে মিলিটারিরা আসলে যে ধরনের টেক্সটাইলগুলো ব্যবহার করে সেগুলোকে আমরা মিলিটারি টেক্সটাইল বলতে পারি। এই যেমন ধরেন, মিলিটারিরা যেসব ড্রেস পরে, হ্যাঁ, যেসব ইউনিফর্মগুলো পরে, সেগুলো হচ্ছে আমাদের এক ধরনের মিলিটারি টেক্সটাইল। হ্যাঁ, এছাড়া হচ্ছে মিলিটারিরা আরও যেসব টেক্সটাইল ম্যাটেরিয়ালসগুলো আসলে ব্যবহার করে, হ্যাঁ, মনে করেন তাদের গাড়ির কম্পোনেন্টস বা যেগুলো টেক্সটাইল ম্যাটেরিয়াল তৈরি বা আরও যেসব আছে, এগুলো কিন্তু মিলিটারি টেক্সটাইলসের অংশ। বাট মানে মেইনলি আসলে মানে মিলিটারি টেক্সটাইল বলতে এবং সহজভাবে আসলে আমরা বলতে পারি, মানে মিলিটারি টেক্সটাইলস হচ্ছে মিলিটারিরা যেসব টেক্সটাইলগুলো তারা হচ্ছে আর কি পরিধান করে, হ্যাঁ, যেসব প্রোডাক্টগুলো অ্যাপারেল প্রোডাক্টসগুলো পরে থাকে, সেগুলোকেই আসলে আমরা মিলিটারি টেক্সটাইল একদম সাধারণভাবে বলে থাকতে পারি। হ্যাঁ, তো আমরা মেইনলি ওগুলোকেই আসলে ফোকাস করবো। টেকনিক্যাল টেক্সটাইলের তো আরও অনেক ধরনের আসলে কী বলবো এরিয়াস আছে। হ্যাঁ, যেমন হচ্ছে যে গাড়ির কম্পোনেন্টসগুলোর কথা বললাম, বা হচ্ছে আরও আদার যেসব কম্পোনেন্টসগুলো রিইনফোর্সমেন্ট ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার হয়, অন্য অনেক জায়গায় ব্যবহার হয় টেক্সটাইল ম্যাটেরিয়াল, যেগুলোকে আসলে আমরা টেকনিক্যাল টেক্সটাইল বলে থাকি। তো টেকনিক্যাল টেক্সটাইলের একটা পার্ট কিন্তু আমাদের এই স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টসে। তো আমরা আসলে মেনলি অ্যাপারেল প্রোডাক্টসগুলোকে আসলে ফোকাস করি। হ্যাঁ, এই কোর্সটা যেহেতু আমাদের শুধুমাত্র অ্যাপারেল প্রোডাক্টস নিয়ে, সেই জন্য আমরা শুধুমাত্র অ্যাপারেল প্রোডাক্টসগুলোকেই ফোকাস করি। তো মিলিটারি টেক্সটাইলসে আমরা হচ্ছে যেই টেক্সটাইলস বা যেসব ড্রেস ইউনিফর্ম বা যেসব টেক্সটাইলস ক্লোদিংসগুলো আসলে আমাদের মিলিটারির পার্সোনালরা পরে থাকে বা ওয়্যার করে বা মানে হচ্ছে পরিধান করে, হ্যাঁ, সেগুলোকেই আসলে আমরা ফোকাস করবো, সেগুলোকে আমরা মিলিটারি টেক্সটাইলস হিসেবে এখানে চিহ্নিত করছি। আচ্ছা, দেখেন, তো মিলিটারি টেক্সটাইল ক্লোদিং ইজ দ্য ক্লোদিং দ্যাট গিভস প্রোটেকশন এগেনস্ট এনভায়রনমেন্ট, camouflage, specific battlefield threats, flame, heat, and flash, insects, chemicals, and the ergonomic consideration to maintain physical comfort. প্রোটেকশন আসলে দেয় কিসের কিসের ভিত্তিতে? দেখেন, এনভায়রনমেন্ট, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টে আসলে আমাদের কী বলে, আমাদের মিলিটারি পার্সোনালদেরকে আসলে যেতে হয়, তারা বিভিন্ন ধরনের অ্যাডভার্স এনভায়রনমেন্টে আসলে তাদেরকে কাজ করতে হয় অনেক সময়। হ্যাঁ, বিভিন্ন জঙ্গল বনে বাদারে তাদেরকে আসলে বিভিন্ন ধরনের অপারেশন চালাতে হয়। হ্যাঁ, তো সেই সব ক্ষেত্রে সেই সব এনভায়রনমেন্ট থেকেও তাদেরকে তাদের বডিকে আসলে এই মিলিটারি টেক্সটাইল প্রোটেকশন দেয়। হ্যাঁ, ক্যামোফ্লাজ যে তাদেরকে আসলে সহায়তা করে। ক্যামোফ্লাজ মানে হচ্ছে কোনো জায়গায় আসলে লুকিয়ে থাকে। হ্যাঁ, তো মিলিটারিদের কিন্তু অন্যতম একটা কী বলবো, একটা বিশেষ একটা কাজ হচ্ছে লুকিয়ে থাকে। হ্যাঁ, বিভিন্ন পরিস্থিতিতে, এই যেমন সেকেন্ড যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে মিলিটারি পার্সোনালটা আসলে এক জায়গায় লুকিয়ে আছে। হ্যাঁ, এই যে লুকিয়ে থাকার জন্য যে একটা কী বলে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার যে একটা বিষয় থাকে, সেখানে কিন্তু আসলে আমরা এই মিলিটারি টেক্সটাইল ব্যবহার করি। দেখেন, এখানে কিন্তু ডোরা কাটা এমনভাবে আসলে তার টেক্সটাইলটা ডিজাইন করা হয়েছে যেন সে হচ্ছে সবুজ ঘাস বা এইসবের মধ্যে যেন সে নিজেকে খুব সহজেই আর কি আড়াল করে ফেলতে পারে। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও বিভিন্ন ব্যাটলফিল্ড থ্রেট থেকেও আসলে তাদেরকে প্রোটেকশন দেয়। হ্যাঁ,
যেমন হচ্ছে যদি আমরা বুলেট প্রুফ ভেস্টের কথা বলি, হ্যাঁ, সেটা কিন্তু হচ্ছে বুলেট থেকে তাদেরকে রক্ষা করে, হ্যাঁ, তাদেরকে সেফটি দেয়, তাদেরকে প্রোটেকশন দেয়, হ্যাঁ। এরপর আছে ফ্লেমস, হিটস অ্যান্ড ফ্ল্যাশ, এইসব থেকেও কিন্তু তাদেরকে হচ্ছে এই মিলিটারি টেক্সটাইলগুলো তাদের বডিকে আসলে কী বলে প্রোটেকশন দিয়ে থাকে, তাই না? তারা যখন হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশনস যুদ্ধে যায় তখন কিন্তু এই বম্বিং বা এই টাইপের অনেক সিচুয়েশন ক্রিয়েট হয়, হ্যাঁ, যেখানে আসলে প্রচুর পরিমাণে আগুন বা হিট বা ফ্ল্যাশ উৎপন্ন হয়, হ্যাঁ। সেই সব পরিস্থিতি তাদেরকে রক্ষা করার জন্য, আমাদের বডিকে রক্ষা করার জন্য কিন্তু মিলিটারি টেক্সটাইলসটা প্রয়োজন হয়, হ্যাঁ। আচ্ছা, এছাড়াও আছে ইনসেক্টস, কেমিক্যাল থেকেও আসলে বিভিন্ন ধরনের কেমিক্যালস, এইসব থেকেও কিন্তু তাদেরকে রক্ষা করার জন্য আমরা এই তাদের বডিকে রক্ষা করার জন্য এই মিলিটারি টেক্সটাইলসটা অন্যতম কাজ করে, হ্যাঁ। ইনসেক্টস কেন, মানে কীরকম, মনে করেন তারা যখন বিভিন্ন মনগুলো যখন অপারেশনসে যায় তখন তো আসলে মানে বিভিন্ন ওখানে অনেক ধরনের ইনসেক্টস থাকতে পারে, বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, হ্যাঁ। এই জিনিসগুলোকে যেন তারা রিপেল করতে পারে, হ্যাঁ, মানে তাদের গার্মেন্টটা যেন ইনসেক্টসগুলোকে আসলে রিপেল করতে পারে, সেভাবেই আসলে কিন্তু মিলিটারি টেক্সটাইলসটা তৈরি করা হয়, হ্যাঁ। স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তো মিলিটারি টেক্সটাইলসটা আসলে কীভাবে আসছে, হ্যাঁ, তার হিস্টোরিটা আমাদের একটু জানা প্রয়োজন, হ্যাঁ। আচ্ছা, দেখেন, till 19th century military land battles were fought at close range by individual engagement. Danger colors such as scarlet were widely used. আচ্ছা, তো 19 শতক পর্যন্ত মানে মিলিটারি যে যুদ্ধগুলো হতো, 19 শতক পর্যন্ত যে যুদ্ধগুলো হতো সেগুলো সাধারণত মানে আগের দিনে আমরা নর্মালি যদি চিন্তা করি, হ্যাঁ, আগের দিনে কি বন্দুক এরকম এখনকার যেসব ফায়ার আর্মসগুলো আছে তখন কি এরকম ছিল, উন্নত হয় না। তখন কিন্তু তারা হচ্ছে বিভিন্ন তলোয়ার বা সোর্ড ব্যবহার করে, সোর্ড এবং শিল্ড ব্যবহার করে, তলোয়ার এবং ঢাল তলোয়ার ব্যবহার করে তারা আসলে যুদ্ধ করতেন এবং খুবই কাছাকাছি গিয়ে যুদ্ধ করতো, তাই না? খুবই কাছাকাছি গিয়ে তারা যুদ্ধ করতো। এখন কিন্তু এত কাছাকাছি গিয়ে যুদ্ধ করে না, এখন আসলে অনেক ধরনের ফায়ার আর্মস আছে এবং যত আসলে লুকায় থাকা যায়, একজন আরেকজনের সামনে না, তখন যতগুলো লুকায় থাকা যায় সেই বিষয়টাকে এনশিওর করতে হয়, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এই 19 শতক পর্যন্ত সেই জন্য কিন্তু মানে যেহেতু কাছাকাছি যে তারা যুদ্ধ করতো সেই জন্য তারা আসলে শো অফ করার জন্য অনেক উজ্জ্বল কালার আসলে ব্যবহার করতো, হ্যাঁ, উজ্জ্বল কালার ব্যবহার করতো। কিন্তু মোটামুটি যখন মানে 20 শতক যখন চলে আসে, 20th সেঞ্চুরি যখন চলে আসে, তখন টেকনোলজির অনেক অ্যাডভান্সমেন্ট ঘটে এবং আস্তে আস্তে লং রেঞ্জের যেসব উইপনগুলো আছে, হ্যাঁ, আমাদের ঢাল তলোয়ার কিন্তু লং রেঞ্জের না, তাই না? একদম আশেপাশে থাকলে তাকেই মারা যায়, খুব মারা যায়, তাই না? বাট এখন তো লং রেঞ্জের অনেক ফায়ার আর্মস আছে, তাই না? তো 20 শতকের দিকে যখন আর কি লং রেঞ্জের ফায়ার আর্মসগুলো আসলো, বন্দুক আবিষ্কৃত করলো, তখন কিন্তু আসলে দেখা গেল যে না, এখন তো আসলে কাছাকাছি গিয়ে যুদ্ধ করা যায় না, বরং সে যদি আমাকে দেখে ফেলে তাহলে তো সে আমাকে শ্যুট করে দিল অনেক দূর থেকে, তাই না? তো তখন আসলে মানে কী বলে, লুকানোর একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে চলে আসে, হ্যাঁ, যে এখন যুদ্ধক্ষেত্রে এখন সামনে যাওয়া যাবে না বা ওরকম ব্রাইট কালারের কোনো জামা কাপড় পরা যাবে না, হ্যাঁ, শো অফ করা যাবে না, এখন বরং যত লুকায় থাকতে পারা যায়, হ্যাঁ। তো সেই চিন্তা ভাবনা থেকে আসলে আস্তে আস্তে আমাদের মানে মিলিটারি স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ হয়, হ্যাঁ, স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ হয় এবং আস্তে আস্তে কিন্তু আমাদের এই মিলিটারি টেক্সটাইলসেও চেঞ্জ চলে আসে, হ্যাঁ। আগের দিনে রাজা বাদশারা যদি একটু খেয়াল করেন, মানে যদি একটু মনে করার চেষ্টা করেন, বিভিন্ন সিনেমা টিনেমা দেখবেন যে তারা কী করতো, মানে বিশাল বর্ম পরে, হ্যাঁ, মানে খুবই রংচঙে বর্ম পরে, সেটার উপরে আবার সোনা দানা অনেক কিছু লাগায়, এরপরে তারা যুদ্ধ যেত, তাই না? এইটা আসলে তাদের মানে একটা কী বলে, তাদের পাওয়ার বা তাদের ক্ষমতা প্রকাশ করার একটা ব্যাপার ছিল, হ্যাঁ। যে যত বেশি শো অফ করতে পারতো তার বীরত্ব বা তার ক্ষমতা তত বেশি, এরকম একটা টেন্ডেন্সি ছিল তখন, হ্যাঁ। তো পরবর্তীতে যখন আসলে এই যে লং রেঞ্জ উইপনগুলো তৈরি হয় তখন দেখা গেল না, আমার যদি মানে আগে থেকেই যদি আমাকে স্পট করতে পারে তাহলে তো সে আমাকে অনেক দূর থেকে শুট করে দিলে একটা মারা যাবে, হ্যাঁ। তো সেই কারণে কী করা হলো, তখন আসলে মিলিটারি টেক্সটাইলস আরও মানে অ্যাডভান্স মিলিটারি টেক্সটাইলসের আসলে প্রয়োজন হলো, হ্যাঁ। তখনই কিন্তু আসলে এই জিনিসগুলো আসে, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে। তো দেখেন, তো প্রথম মানে এই খাকি কালারের ইউনিফর্মটা দিয়েই আসলে মোটামুটি আমাদের এই মিলিটারি টেক্সটাইলস যেটাকে আসলে আমরা বলছি, হ্যাঁ, সেটার আসলে সূচনা ঘটে মোটামুটি।
সেটার মোটামুটি সূচনা ঘটে। তো ব্রিটিশ ফোর্স, হ্যাঁ, মানে ইংলিশটা আসলে ব্রিটিশরা আসলে প্রথম হচ্ছে এই খাকি কালারের ইউনিফর্মটাকে অ্যাডপ্ট করে, হ্যাঁ। তো এটা মোটামুটি 1902 সালের দিকে আসলে এই খাকি কালারের ফেব্রিক আসলে তাদের সার্ভিসে, তাদের যে মিলিটারি সার্ভিস আছে সেখানে আসলে প্রবেশ করে। দেন আস্তে আস্তে 1930-এর দিকে এইটা খুবই মানে খুবই আস্তে আস্তে বাড়তে থাকে, হ্যাঁ। প্রথম বিশ্বযুদ্ধের পরে আসলে দেখা যায় না, মানে প্রথম বিশ্বযুদ্ধে তো যুদ্ধে তো আসলে মোটামুটি খুব অ্যাডভান্স লেভেলের আসলে ইনস্ট্রুমেন্টস বা হচ্ছে উইপন্স আসলে ব্যবহার করা হয়েছে। তখন থেকে আসলে বুঝা গেল না আসলে এই মানে রংচঙে দিয়ে তো আসলে হবে না, এখন থেকে আসলে আরও বেশি বেশি কী বলে আরও বেশি বেশি আরও ভালো মানের মিনিজার টেক্সটাইল দরকার, সেগুলো আসলে তৈরি হতে থাকে, হ্যাঁ। তো পরবর্তীতে দেখা গেল যে মানে প্রত্যেকটা দেশই কিন্তু আসলে তাদের মিলিটারি টেক্সটাইলস নিয়ে আসলে কাজ করা শুরু করলো এবং অনেক অ্যাডভান্সমেন্ট আসলে সাধন করলো, হ্যাঁ। তো এমন মানে দেখেন, মানে এখন বাংলাদেশে আমরা কী ধরনের আমাদের মিলিটারিটা কী ইউনিফর্ম করে থাকে, আর্মির কথা যদি চিন্তা করি আমরা, আর্মি হচ্ছে একটা সবুজ ডোরাকাটা একটা পোশাক পরে থাকে, তাই না? কেন? কারণ বাংলাদেশ হচ্ছে একটা সবুজ দেশ, আমরা সেই হিসেবে জেনে থাকি, তাই না? এই সবুজের মধ্যে লুকিয়ে থাকার জন্য, ক্যামোফ্লেজ দেওয়ার জন্য কিন্তু ক্যামোফ্লেজ সুবিধাটা পাওয়ার জন্যই কিন্তু তারা হচ্ছে সবুজ ডোরাকাটা পোশাকটা আসলে পরে থাকে, হ্যাঁ। তো এই মানে যুদ্ধ আসলে কোথায় হচ্ছে, হ্যাঁ, সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু আসলে এই বিভিন্ন দেশের যে ইউনিফর্মগুলো, হ্যাঁ, আর্মিদের যে ইউনিফর্মগুলো সেগুলো কিন্তু আসলে চেঞ্জ হয়, হ্যাঁ, ভিন্ন ভিন্ন কালারের হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, যেন তারা হচ্ছে ক্যামোফ্লেজ সুবিধাটা পেয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, বিভিন্ন মিলিটারি মিলিটারি টেক্সটাইলসের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ। দেখেন আগের দিনে আসলে অনেক কিছু আসলে ব্যবহার করা হতো, যদিও এখনও কিন্তু এই টাইপের পোশাকগুলো আসলে পরা হয়, কিন্তু সাধারণত প্যারেডের ক্ষেত্রে পরা হয়, হ্যাঁ। যখন প্যারেড হয়, বড় অফিসাররা যখন থাকে তখন দেখবেন তারা কিন্তু এই টাইপের ফর্মাল অনেক কিছু আসলে পরে, অনেক ধরনের মেডেল আসলে নেয়, হ্যাঁ। কিন্তু যখন তারা যুদ্ধক্ষেত্রে থাকে তখন কিন্তু তারা একদম এই টাইপের পোশাক পরে থাকে, হ্যাঁ, যেটা আসলে খুব সহজেই তারা হচ্ছে মুভ করতে পারবে বা হচ্ছে লুকিয়ে থাকতে পারবে, ক্যামোফ্লেজ ইয়াটা পাবে, হ্যাঁ, ক্যামোফ্লেজের যে ফেসিলিটিটা সেটা পাবে, হ্যাঁ। সেরকমভাবে কিন্তু তারা ড্রেস আপ করে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? এখানে দেখেন কি লেখা আছে, মিলিটারি টেক্সটাইলসের আসলে মানে কী ধরনের আসলে কী আরও কী ধরনের মানে অ্যাডভার্স, মানে যখন ওয়ার হয় তখন সেই ওয়ারের যে সিচুয়েশনটা তৈরি হয় সেগুলো থেকে আসলে কী ধরনের প্রোটেকশন প্রোভাইড করে সেগুলো একটু লেখা আছে। দেখেন, ওয়াটার থেকে তারা প্রোটেকশন দেয়, মিলিটারি টেক্সটাইল বুলেট থেকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, হিট থেকে, রেডিয়েশন থেকে। যদি আমরা অলরেডি মানে যখন মিলিটারি টেক্সটাইলসের ডেফিনেশন করলাম তখন কিন্তু, বা মিলিটারি টেক্সটাইলসের যখন ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখলাম এবং ফার্স্ট দু একটা স্লাইডে, তখনই কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো মিলিটারি টেক্সটাইলস হচ্ছে একটা মানে কমপ্লেক্স এবং মানে ইউনিফর্ম, দেখেন লেখাই আছে, টেক্সটাইল ফর মিলিটারি ইউনিফর্ম ফেস আ কমপ্লেক্স সেট অফ চ্যালেঞ্জ। যখন আমরা মিলিটারির জন্য আসলে টেক্সটাইল তৈরি করতে যাই তখন আসলে অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, অনেক ধরনের অনেক কিছু ফ্যাক্ট আমাদেরকে চিন্তা ভাবনায় রাখতে হয়, হ্যাঁ। যেমন হচ্ছে আমরা কোন ধরনের এনভায়রনমেন্ট আসলে যাচ্ছি, সেটা কি শীত প্রধান এলাকায় যাচ্ছি কিনা, নাকি পানি নদীমাতৃক কোনো অবস্থায় যাচ্ছি, হ্যাঁ, পানির কোনো অবস্থায় যাচ্ছি, সেখানে আসলে কী ধরনের বুলেট আসলে ব্যবহার হতে পারে, হ্যাঁ, সেখানে হিটটা আসলে কীরকম উৎপন্ন হবে, বা ওখানে আসলে রেডিয়েশন কেমন হবে, হ্যাঁ, বম্বিংয়ের কারণে কিন্তু রেডিয়েশনের মাত্রা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, হ্যাঁ। তো কী টাইপের আসলে আমার রেডিয়েশন লেভেল হবে, সেই সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই কিন্তু আসলে আমাদের এই মিনিচার টেক্সটাইল কিন্তু আসলে ডিজাইন করা হয়, হ্যাঁ।
আচ্ছা, আমাদের হচ্ছে নামাজের সময় হয়ে গেছে। যেহেতু নামাজের সময় হয়ে গেছে, তাই আসলে আমরা আর লেকচারটা খুব লম্বা করছি না। হয়তো আমরা নামাজের পরে আবার আলোচনা করব। আর অলরেডি আসলে এগুলো নিয়ে আসলে আলোচনা করেছি। জাস্ট এটা রেকর্ডিংয়ের জন্য আবার আরেকবার আর কি কথা বলা। তো দেখেন, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমরা সেইটা নিয়ে আসলে আবার ডিসকাস করব, হ্যাঁ? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ? আল্লাহ হাফেজ। ইকামত হচ্ছে। আমাদের সময় হয়ে গেছে। হ্যাঁ, এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। 10 তলায় নেমে গেলেই পাওয়া যাবে। আচ্ছা, আমরা ভিডিও অফ করে দিচ্ছি এখন।